আজ থেকে আমাদের সকল সম্পর্ক এখানেই শেষ। তোমার কি মাথা ঠিক আছে? 4 বছর ধরে নিজ হাতে গড়া রিলেশনশিপ আর আজ তুমি শেষ করে দিতে চাইছো? হ্যাঁ, আমি খুব ভেবেচিন্তেই বলছি। আজ থেকে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। আর হ্যাঁ, আজকের পর থেকে আমাকে কল করার চেষ্টাও করবে না। বাই। নীলা, দাঁড়াও, আমার একটা শেষ প্রশ্নের উত্তর দাও। তারপর তুমি চলে গেলেও আমি বাধা দিব না। হ্যাঁ, খুব তাড়াতাড়ি বল, আমার হাতে একদম সময় নেই। আমার কি দোষ ছিল যে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তোমার কোনো দোষ নেই। দোষ তুমি গরিব। দোষ তোমার ভালো কোনো চাকুরি নেই, আমার চাহিদা মেটানোর মতো টাকা নেই। আমি গরিব, এটা কি আমার দোষ? আর আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? ভালোবাসা? আজকাল ভালোবাসার কোনো মূল্য হয় না, যা হয় তা শুধু আবেগ। আর হ্যাঁ, কালকে আমার বিয়ে দেশের নামকরা টপ বিজনেস ম্যাগনেটের সাথে। তুমি কিন্তু অবশ্যই আসবে। হ্যাঁ, অবশ্যই আসবো। তোমার বিয়ে আর আমি আসবো না? তোমাকে আমার তরফ থেকে সেরা উপহার দিব। ঠিক আছে, অপেক্ষায় থাকবো। এই কথাগুলো বলে নীলা চলে গেল। আর আমি নীলার যাবার পথের দিকে তাকিয়ে নীরবে চোখের পানি ফেলছি এবং ভাবছি, আমি গরিব, এটা আমার দোষ যার জন্য নীলা আমাকে ছেড়ে চলে গেল। আপনারা কমেন্ট বক্সে বলবেন, আসলে গরিব হওয়া কি কোনো দোষের কিছু? আর হ্যাঁ, আপনাদের তো আমার পরিচয় দেয়নি। আমি হলাম মোহাম্মদ হৃদয় আহমেদ, আর যার সাথে এতক্ষণ কথা বললাম সে হচ্ছে আমার প্রেমিকা অধরা ইসলাম নীলা। নীলার সাথে 4 বছর আগে আমার প্রথম দেখা হয় রেল স্টেশনে। তখনই আমার ওকে খুব ভালো লাগে, কিন্তু হঠাৎ ভিড়ের মাঝে হারিয়ে যায়। হয়তো ভাগ্য আমাদের জোড়া লাগাবে, তার জন্য আমার সিট নীলার সাথে পড়ে। সিটে বসার পর নীলা আমাকে প্রশ্ন করে, হ্যালো মিস্টার, আপনার নাম জানতে পারি? জি, আমাকে বলছেন? এখানে আপনি ছাড়া কেউ আছে নাকি? আমি মোহাম্মদ হৃদয় আহমেদ। আপনি? আমি নীলা, অধরা ইসলাম নীলা। তো কোথায় যাচ্ছেন? ঢাকায় যাচ্ছি, বাবা মার স্বপ্ন পূরণের জন্য, ভালো একটা ভার্সিটিতে ভর্তি হওয়ার উদ্দেশ্যে। আমিও ঢাকায় যাচ্ছি। তো আপনার বাবা মা কি করেন? বর্তমানে পৃথিবীতে নেই। মানে? কিছুদিন আগে এক দুর্ঘটনায় তারা, আর বলতে পারলাম না। চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। সরি, আসলে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। যার জীবনটাই কষ্টের মহাকারখানা, তাকে আর নতুন করে কি কষ্ট দিবেন? এরপর আরও অনেক বিষয়ে কিছু কথা বলতে বলতে আমাদের গন্তব্যস্থান ঢাকায় পৌঁছে গেলাম। নেমে গেলাম জীবনযুদ্ধে। হ্যাঁ, এটাই আসল জীবনযুদ্ধ। নিজে ইনকাম করে নিজের পড়ালেখা সহ যাবতীয় খরচ নিজের জোগাড় করতে হবে। এখন আমি বুঝি যে পৃথিবীতে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন হচ্ছে বাবা মা। এসব কাহিনী কথা চিন্তা করে হাঁটতেছি, হঠাৎ পিছন থেকে একজন ডাক দিল, হৃদয় বলে। আমি পেছন দিকে ফিরে তাকাতেই অবাক, কারণ পিছনে ছিল আমার স্কুল জীবনের ছোটবেলার বন্ধু আপন। আমি তো আপনকে দেখে জড়িয়ে ধরেছি। কি ব্যাপার দোস্ত, তুই ঢাকাতে কেন? আর আঙ্কেল আন্টি কেমন আছে? বাবা মার কথা শুনে ওর সামনে আমি কান্না করতেছি। কি ব্যাপার, তুই কান্না করছিস কেন? আমাকে বল কি হয়েছে। তারপর আপনকে আমার জীবনের সব কথা বললাম, আর বাবা মার অ্যাক্সিডেন্টের ব্যাপারে বললাম। আপন শুনে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, তোকে সবসময় শক্ত থাকতে হবে এবং মন দিয়ে লেখাপড়া করে তোর বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। তার জন্য যত সহযোগিতা প্রয়োজন আমি করব। এখন চল আমার বাসায়, তোকে দেখলে মা নিশ্চয়ই খুশি হবে। হ্যাঁ চল, তোদের মতো বন্ধু থাকলে একজন মানুষের পক্ষে অসম্ভব কিছুই থাকে না। তারপর আমি এবং আপন দুজনে মিলে আপনদের বাড়িতে গেলাম। আন্টি তো আমাকে দেখে মহা খুশি এবং আমাকে তাদের সাথে থাকতে বলেছে। তারপর কিছুক্ষণ গল্প করার পর আন্টি বলল, আপন হৃদয়কে নিয়ে তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি খাবারের ব্যবস্থা করছি। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে সেই দিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলায় উঠে আপনের বাবার সাথে কথা বললাম। আপনের বাবা খুব ভালো মানুষ, সেও আমাকে দেখে খুশি হয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, যাক, মাথা গোজার স্থান তো হয়েছে, এবার পড়ালেখার খরচ চালাতে কোনো কিছু করতে হবে। তারপর খাবার খেয়ে আপনের সাথে ভার্সিটির দিকে যাচ্ছি। এমন সময় আবারও নীলার সাথে দেখা। হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো।
তা আপনার সাথে উনি কে? আমার বন্ধু আপন। আর আপন ইনি হচ্ছেন নীলা। ট্রেনে দেখা হয়েছিল। হাই নীলা। হাই। তো এবার যাওয়া যাক। হ্যাঁ চলো, দেরি হয়ে যাচ্ছে। তারপর ভার্সিটি থেকে ভর্তি হয়ে বাড়িতে ফিরলাম। আসলে আমার রেজাল্ট ভালো থাকায় এত বেগ পোহাতে হয়নি। আপনের সাথে ঘোরাফেরা করতে করতে আজকের দিন খুব ভালোভাবে শেষ হয়ে গেল। রাতে খুব তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কালকে থেকে আমার ক্লাস শুরু। আর হ্যাঁ, আপন ও আমার সেম ইয়ার, ওরও ক্লাস আছে, তাই আমার সাথে আপনও ঘুমিয়ে পড়ল। পরের দিন খুব তাড়াতাড়ি উঠে খাবার খেয়ে আপনের সাথে ভার্সিটিতে পৌঁছালাম। তারপর ক্লাসে ঢুকে আপনের সাথে বসে আছি, এমন সময় পিছন থেকে কে যেন বলে উঠল, আপনি এখানে? পেছনে তাকাতেই আমি আবারও 333 ভোল্টের শক খেলাম, কারণ পেছনে ছিল নীলা। আপনি এখানে? কেন, হাসতে মানা নাকি? তা হবে কেন, আগে কখনো দেখিনি তো, তাই জিজ্ঞেস করলাম। আপনি কি এখানে আগে থেকেই পড়েন? হুম। তাহলে আপন আপনাকে চিনল না কেন? কে বলেছে চিনে নাই? এমনি না দেখার ভান করেছে। তো মনোযোগ দিয়ে ক্লাস করেন, আমি যাই। এ কথা বলে নীলা চলে গেল। অন্যদিকে দেখি আপন একটা মেয়ের সাথে কথা বলছে। আমি তাদের কাছে গিয়ে শুনি, প্লিজ বাবু, রাগ করো না। কালকে হৃদয়ের সাথে ভার্সিটিতে আসছিলাম, তাই তোমার সাথে দেখা করতে পারিনি। কি হৃদয়, আর ভার্সিটিতে কেন? আমি গিয়ে তাদের কাছে গিয়ে আপন কিছু বলার আগেই বললাম, জি আমি হৃদয়, আর কালকে আমার ভর্তির জন্যই এসেছিলাম। ও সরি আপন, আমার ভুল হয়ে গেছে। না সমস্যা নেই হৃদয়, তোর সাথে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে হিমু, আমার জিএফ। হাই। হাই। আচ্ছা, তাহলে আমি আপনাকে কি বলে ডাকবো? ভাবি নাকি আপু? কেন হিমু বলে ডাকবা? আর তুই করে আপনকে যে যেভাবে ডাক। আচ্ছা, তাহলে তোকেও তুই করে ডাকতে হবে। তাহলে বন্ধু। আমি এক হাত এগিয়ে দিয়ে বললাম, বন্ধু। হিমুর সাথে কথা বলতে বলতে ক্লাসে স্যার চলে আসে। আজকে ভার্সিটিতে আমার প্রথম ক্লাস। একটু সংকোচ বোধ করলেও সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে করলাম। ক্লাস শেষে, হৃদয় চল আজ আড্ডা দিব। হ্যাঁ চল, আজ সারাদিন খুব মজা করব। আপনারা হয়তো ভাবছেন রাকিব, সোহান এরা আবার কে? আজ ক্লাসে এদের সাথে পরিচয় হয়। তারপর আমি, আপন, হিমু, রাকিব, টুম্পা, সোহান আমরা সবাই অনেকক্ষণ আড্ডা দিলাম। সন্ধ্যায় আমি এবং আপন ওদের সবাইকে বিদায় জানিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। এভাবে দিনগুলো বেশ ভালোভাবে চলছিল। নীলার সাথে খুব ভালো সম্পর্ক হয়। আর হ্যাঁ, আমি এখন আর আপনদের বাসায় থাকি না। আপনের বাবা মা আমাকে যদিও আসতে দিতে চাইছিল না, তবুও নিজের বিবেকের কাছে হার মেনে ওদের বাড়ি থেকে চলে আসি। কোনো রকম 2টা টিউশনি জোগাড় করে আমার খরচ চালাতে হয়। এমন সময়ে আমার ফোন বাজছে, ক্রিং ক্রিং। হ্যালো, আসসালামু আলাইকুম। কোথায় তুমি? কেন, বাসায়। ভার্সিটিতে আসবে না? যাবো তো। ও আচ্ছা, তাড়াতাড়ি এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ওটা সিক্রেট, বলা যাবে না। যখন দিব তখন জানবে। এই কথা শেষ করে নীলা ফোনটা কেটে দিলে আমি আর কিছু না ভেবে টিউশনিতে গেলাম। টিউশন শেষ করে সোজা ভার্সিটির দিকে রওনা দিলাম। ভার্সিটির সামনে গিয়ে দেখি নীলা নীল শাড়ি, নীল চুড়ি পরে নীল পরীর মতো দাঁড়িয়ে আছে। আমি আবারও নীলার উপর ক্রাশ খেলাম। কি ব্যাপার নীলপরি, এখানে কি করছেন? আপনি কি রাস্তা ভুলে দুনিয়াতে চলে আসছেন নাকি? কেন, তোমার জন্য অপেক্ষা করছি। আর হ্যাঁ, তোমার জন্য আমি দুনিয়াতে নেমে এসেছি। এখন ফাজলামি বাদ দিয়ে এটা পরে আসো। আমি এখন এটা কোথায় চেঞ্জ করব? আমি কিছু শুনতে চাই না। অনলি 5 মিনিট সময় দিলাম। যা বাবা, মাত্র 5 মিনিট। আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। এসে এদিক ওদিকে তাকিয়ে দেখি একটা ক্লাসরুম পুরাই ফাঁকা। আমি আর দেরি না করে ড্রেসটা চেঞ্জ করলাম। আর আপনাদের তো বলাই হয়নি, ওই ব্যাগে নীল পাঞ্জাবি ছিল। ওই নীলপরি, চলো, কাজ শেষ। আমার দিকে এমনভাবে তাকিয়েছে, বিশ্বাস করেন পাঠক ভাইয়েরা, মনে হয় আমি এলিয়েন। ওই কি হলো, আমি কি এলিয়েন না ভিন গ্রহের প্রাণী? যেমনভাবে তাকিয়ে আছো কিছু না বলে। চলো, দেরি হয়ে যাচ্ছে। এই মামা, যাবেন?
কোথায় যাবেন? কানন পার্ক। চলেন। ওই উঠো। আমি আর কিছু না বলে সরাসরি রিকশায় বসে পড়লাম। তোমাকে নীল পাঞ্জাবিতে বেশ লাগছে। তাই নাকি? তোমাকেও নীল শাড়িতে বেশ মানিয়েছে। তোমার জন্য। কি আমার জন্য মানে? বুঝলাম না। তোমার মানে বুঝতে হবে না, যখন সারপ্রাইজ পাবে তখন ঠিকই বুঝবে। এখন আর একটাও কথা বলবা না। ঠিক আছে, আমি আর কিছু বললাম না। এমন সময় রিকশাওয়ালা মামা বলল, মামা নামেন, চলে এসেছি আপনাদের গন্তব্যের জায়গায়। আমি আর নীলা নামলাম। নেমে আমি ভাড়া দিতে গেলে নীলা বলে উঠল, ওই তোমাকে দাঁড়িয়ে থাকতে বলেছি না? ভাড়া কি দিতে বলেছি? আমার কথা না শুনলে। থাক, আর বলতে হবে না, বুঝেছি। তুমি ভাড়া দিয়ে রিকশাওয়ালা মামাকে ধন্য করো। আর কথা না বাড়িয়ে নীলা রিকশা ভাড়া মিটিয়ে দিল। তারপর হাঁটতে হাঁটতে পার্কের গেটের সামনে আসতেই নীলা আমাকে বলে উঠল, দাঁড়াও। কেন, ভেতরে যাবে না? ভেতরে যাব না কখন বললাম, কিন্তু এভাবে না। আর কিছু না বলে কোথা থেকে যেন একটা কালো কাপড় নিয়ে এসে নীলা আমার চোখ দুটো বেঁধে দিল। এবার চলো। আমিও ভদ্র ছেলেদের মতো ওর দেখানো পথে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর শুনি আপন, হিমু, রাকিব, সোহান, অন্তর এরা আমার উপর ফুল জাতীয় কিছু ছুঁড়ে মারছে আর বলছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই বেস্ট ফ্রেন্ড হৃদয়। আমি তো এদের কার্যকলাপ শুনে অবাক। তাড়াতাড়ি চোখ থেকে কাপড় সরিয়ে দেখি আমার চারপাশে ফুল দিয়ে সাজানো এবং আমার সামনে একটা জন্মদিনের কেক। তোদের সবাইকে অনেক ধন্যবাদ বন্ধু, আমাকে আমার একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আরে আমরা এসব কিছুই করিনি, এই সব কিছু নীলা করেছে। সব ধন্যবাদ তুই নীলাকে দে, আমরা তো শুধু তোর জন্মদিনের অতিথি মাত্র। আজকে যে তোর জন্মদিন সেটা তো আমরা জানতামই না, বরং নীলাই আমাদেরকে জানিয়েছে। আমি যেই নীলার দিকে তাকিয়েছি ঠিক তখনই নীলা একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে হাঁটু গেড়ে মাটিতে গেঁথে আমাকে বলতে শুরু করলো, যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার, আমি বলবো চোখের পাতা নড়ে যতবার। যদি বলো তোমায় ভালোবাসি কত, আমি বলবো আকাশে তারা আছে যত। হবে কি আমার জ্যোৎস্না রাতের তারাগুনার সাথী? কথা দিলাম সারা জনম রাখবো তোমায় আমার কাছে বাঁধি। নীলার কথা শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না, কারণ আমি অসহায়, যে কিনা দুনিয়ায় এক পানিতে ভাসমান শ্যাওলার মতো। আমার ভাবনার ছেদ ঘটিয়ে আপন বলল, কি হলো, চুপ করে আছিস কেন? আমার দ্বারাই এই সব কিছু সম্ভব নয়। নীলা দাঁড়িয়ে বলতে শুরু করলো, কেন সম্ভব নয়? কি নেই আমার? টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, শুধুমাত্র তোমাকে ভালোবেসেছি, এটাই কি আমার দোষ? সেদিন ট্রেনে যখন আমাদের দেখা হয় সেদিন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমাদের ভাগ্য এমন এক পর্যায়ে এনেছে যে তোমার সাথে আমাকে আজকের এই পরিস্থিতির আনতে বাধ্য করেছে, তবুও তুমি না বলছো। তুমি যে কথাগুলো বললে তার কোনো জবাব আমার কাছে নেই, কারণ আমিও তো সেই প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি। মনে মনে বললাম। আমি আর কিছু না বলে সেখান থেকে বাসায় চলে আসলাম। পেছন থেকে নীলা, হিমু, আপন, সোহান অনেকবার ডেকেছে, কিন্তু আমি শুনিনি, কারণ এখানে থাকলে হয়তো আমি আমার চোখের পানি ধরে রাখতে পারবো না। আজ নিজেকে বড় অসহায় লাগছে। যাকে ভালোবাসলাম সে নিজে আমাকে প্রস্তাব দেওয়ার পরও আমি তাকে প্রত্যাখ্যান করলাম, কারণ আমি গরিব। এ কথা চিন্তা করে আমার নিজের কেউ নেই, এ কথা চিন্তা করে। সে যাই হোক, তাড়াতাড়ি বাসায় এসে হাত মুখ ধুয়ে একটা ঘুম দিলাম। এক ঘুমেই পরের দিন সকালে ফোনের শব্দে ঘুম ভাঙে। ফোনটা হাতে নিয়ে দেখি নীলার 30+ কল, তার সাথে আপন, সোহান, হিমু, অন্তর তো আছেই। আরও নীলার নাম্বার থেকে 2টি SMS দেখলাম। সেখানে নীলা লিখেছে, তুমি যদি এবার ফোন রিসিভ না করো তবে আমি আত্মহত্যা করব। এই মেসেজটা দেখে আমার মনের ভেতরটা যেন আটকে ওঠে। ক্রিং ক্রিং। কিরে, একটা মেয়ে তোকে প্রপোজ করেছে বলে তুই নিজেকে মহান মনে করছিস, তাই না? আজ তোর জন্য নীলা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এসে দেখে যা তোর জন্য মেয়েটা আজ কিভাবে কষ্ট পাচ্ছে, হাসপাতালে বেডে শুয়ে শুয়ে। ফোনের শব্দ। আপনার কথা শুনে আমার চোখ যেন আর থামছেই না। আমি কিছু না শুনে হাসপাতালের দিকে এমন দৌড় দিছি যেন পাগলা কুত্তা আমাকে তাড়া করেছে। সেখানে গিয়েই দেখি আপন, হিমু, সোহান, নীলার বাবা মা, ছোট ভাই বসে কান্না করছে। আমাকে দেখে আপন তেড়ে এসে নীলার রুমের সামনে নিয়ে গেল। দেখ, তোর জন্যই নীলার আজ এমন অবস্থা। আমি কোনো কিছু না বলে শুধু নীরবে চোখের পানি ফেলছি। তুই তো একাই চেয়েছিলি, তাই না?
আমি কিছু বলতে যাব ঠিক তখনই ডাক্তার বলতে শুরু করলো, এখানে নীলা নামের পেশেন্টের বাড়ির লোক কে আছেন? নীলার জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে ওর সাথে কথা বলতে পারেন। ডাক্তারের কথা শুনে আপন, হিমু, সোহান ও নীলার বাবা মা নীলার সাথে কথা বলার জন্য রুমে যায়। কিন্তু আমি বাদে। আমি মনে মনে ভাবছি কোন মুখ নিয়ে ওর সামনে যাব। তাই আড়ালে দাঁড়িয়ে নীলাকে একবার চোখের দেখা দেখে বাসায় চলে আসলাম। বাসায় এসে নামাজ আদায় করে মহান আল্লাহ পাকের দরবারে নীলার জন্য দোয়া করলাম। অন্যদিকে নীলার জ্ঞান ফেরার পর হসপিটালে। মা, কি হয়েছে তোর? তুই কি আমাদের কথা একবারও ভাবলি না? সরি বাবা, আর কোনোদিন এসব করব না, ভুল হয়ে গেছে। ঠিক আছে মা, তুই তোর বন্ধুদের সঙ্গে রেস্ট নে, আমি আর তোর বাবা তোর খাবারের ব্যবস্থা করছি। এই কথা বলে নীলার বাবা মা সেখান থেকে চলে গেল। তোর কি মাথা খারাপ নাকি? হুট করে মানুষ কি এসব চিন্তা মাথায় আনে? কি করব বল, হৃদয়কে যে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। ও যখন আমাকে না বলে এবং পরে আমার ফোন রিসিভ না করে, তখন আমার মাথা কাজ করা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। কি করতে কি করে ফেলেছি তা আমি নিজেই জানি না। তাই বলে এত বড় সিদ্ধান্ত নিবি? দয়া করে আপনারা একটু বাইরে যান, ওনার এখন বিশ্রাম নেওয়ার প্রয়োজন। ঠিক আছে ডাক্তার, নীলা আমরা এখন আসি, আবার পরে আসবো। ঠিক আছে, যা। আর হ্যাঁ, হৃদয়কে একটু আসতে বলবি, ওকে খুব দেখতে ইচ্ছে করছে। তারপরও তুই ওকেই দেখতে চাইছিস যে তোর নিজের জন্য দায়ী? হ্যাঁ, আমার মৃত্যু আসলেও আমার চোখ শুধু ওকেই দেখতে চাইবে। ও মা গো, ট্রুলা। আচ্ছা ঠিক আছে, বল মনে। আর হ্যাঁ, এখন আমরা যাই, পরে দেখা হবে। এই কথা বলে আপন, হিমু, সোহান নীলার কাছ থেকে বিদায় নেয়। বিকেলবেলা। হ্যালো হৃদয়, কোথায় তুই? তাড়াতাড়ি ব্রিজের মাথায় মোড়টাতে চলে আয়, হসপিটালে যাব। না, আমি হসপিটালে যাব না। কেন, তুই কি চাস নীলা আবার বড় ধরনের কিছু করে বসুক? না, সেটা আমি কোনো দিনও চাই না। আমিও নীলাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার অবস্থানের কথা চিন্তা করে ওর প্রস্তাবে রাজি হইনি। আরে পাগল, যেখানে নীলা এ সম্পর্কে খুশি সেখানে তুই কেন এসব নিয়ে চিন্তা করছিস? ঠিক আছে, নীলা যদি এ সম্পর্কে খুশি থাকে তবে আমার কোনো আপত্তি নেই। তাড়াতাড়ি মোড়ে আয়, আপন আর হিমু ওরাও চলে এসেছে। ঠিক আছে, তোরা 5 মিনিট অপেক্ষা কর, আমি 10 মিনিটে আসছি। 15 মিনিট পর। কিরে, এত দেরি হয় এতটুকু আসতে? আমার দিকে তাকিয়ে, ওমা হিরো, আপনি কি শুটিং স্পট থেকে ভুল করে চলে এসেছেন নাকি? দয়া করে একটা অটোগ্রাফ দিন না প্লিজ। কি করে দিব? আমার কাছে তো কলম নেই। ওই ঢং বাদ দে, তাড়াতাড়ি চল, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। চল। হসপিটালে গিয়ে দেখি নীলার মা নীলাকে খাবার জন্য জোর করছে, কিন্তু সে কোনো মতেই খাচ্ছে না। কি রে নীলা, খাবার খাচ্ছিস না কেন? এমনিতেই ভালো লাগছে না। তোমরা ভিতরে এসে ওকে একটু বোঝাও তো, কখন থেকে কিছুই খাচ্ছে না। আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। ঠিক আছে আন্টি, আপনি যান, আমরা ওকে খাওয়াচ্ছি। এই কথা বলে নীলার মা চলে গেল। আপন, হিমু, সোহান ভিতরে গিয়ে নীলাকে বলতে শুরু করলো, ওই তুই আর কত কষ্ট দিবি নিজেকে? খাবারটা তাড়াতাড়ি খেয়ে নে। নীলা হিমুর মুখ থেকে না শব্দটি শুনে উল্টো পাশে মুখ লুকিয়ে কান্না শুরু করে। আর আমি গিয়ে নীলার হাত ধরতেই আপনকে মনে করে বলতে শুরু করলো, আপন, আমার হাত ছেড়ে দে। যার জন্য আমি এত কিছু করলাম তারই মন পেলাম না। আমার আর বেঁচে থেকে। এই পাগলি, তুই আমাকে ছেড়ে চলে যাবি? আমার কি হবে ভেবে দেখেছিস একবারও? আরেকবার এসব কথা বললে তোকেও মারবো, আমিও মরবো। নীলা আর কিছু না বলে শুধু কান্না করছে। এভাবে সারা জীবন আমার হাত ধরে রাখবে? কথা দাও। ঠিক আছে, কথা দিলাম, কিন্তু আমি তো গরিব। তো আমাকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার টাকা নাই? সমস্যা নেই, আমরা রাস্তায় খাবার খাবো। আমার কাছে তোমাকে কোনো গিফট দেওয়ার মতো টাকা নেই। সমস্যা নেই, আমার হাতটা ধরে রেখো। আমার কাছে কোনো দামি গাড়ি বা দামি বাইকও তো নেই। সমস্যা নেই, একসাথে কোনো এক রাস্তায় হাত ধরে হেঁটে যাব। তুমি কি সত্যি আমাকে এত ভালোবাসো? আমার জীবনের থেকেও বেশি। আরে ভাই আসতে, আমরা কিন্তু তোদের পাশে আছি, যা করার পরে কইরেন। যেই নীলাকে জড়িয়ে ধরতে যাব ঠিক তখনই আপন বলে উঠল, আরে ভাই আসতে, আমরা তোদের পাশে আছি, যা করার পরে কইরেন। আপনের কথায় নীলা লজ্জায় লাল হয়ে গেছে। বিশ্বাস করেন পাঠক ভাইয়েরা, নীলাকে এই অবস্থায় কোনো স্বর্গ থেকে উঠে আসা অপসরীর মতো লাগছে।
আমি দেখি আবার প্রেমে পড়ে গেলাম। না, ওই হালা কম করে দেখ, অত আর উড়ে পালিয়ে যাচ্ছে না। তারপর আরও কিছুক্ষণ নীলার কাছে থেকে সন্ধ্যায় বাসায় চলে আসলাম। আর নীলাকেও তাদের বাড়িতে পাঠিয়ে দিলাম, কারণ আগের থেকে সুস্থ হওয়ার জন্য ডাক্তার নীলাকে রিলিজ করে দেয়। আর এভাবে আমাদের লাভ স্টোরি চলতে থাকে। এই 4 বছর বুঝেছি নীলা আমাকে কত ভালোবাসে। কেউ কাউকে ছাড়া থাকতে পারতাম না। একদিন ওর সাথে কথা না বললে মনে হতো যেন 1 বছর থেকে আমাদের কথা হয় না। আর আপন হিমু সোহান সবসময় আমাকে সাহায্য করেছে। সব কিছু ঠিকঠাক চলছিল। নীলার সাথে হাতে হাত রেখে ঘুরতে যাওয়া, ফুচকা খাওয়া, ওর সাথে রাতভর কথা বলা, চ্যাটিং করা, সব মিলে খুব ভালোভাবে আমাদের দিন চলছিল। কিন্তু হঠাৎ একদিন নীলা আমাকে খুব সকালে ফোন দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। সালামের জবাব নিয়ে বলল, আজকে 10টায় গোল্ডেন রোজ গার্ডেনে দেখা করতে পারবে? খুব আর্জেন্ট দরকার আছে। ঠিক আছে, আমি সময় মতো চলে আসব। আমি আর কিছু বলতে যাব, ঠিক তখনই ফোনটা কেটে দিল। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নীলার দেওয়ার ঠিকানা মোতাবেক গোল্ডেন রোজ গার্ডেনে গিয়ে দেখি নীলা আমার জন্য আগে থেকেই অপেক্ষা করছে। আমি আমার মোবাইলটা বের করে দেখি 9:30 বাজে। আমি তো অবাক, কারণ হচ্ছে গত 4 বছরে এই প্রথম আগে থেকেই আমার জন্য অপেক্ষা করছে। কি ব্যাপার, আজ সূর্য কোন দিকে উঠেছে? মজা করা বাদ দাও, আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ডেকেছি। কথাগুলো বলে আমি চলে যাব। হ্যাঁ বলো, কি বলবে? আজ থেকে আমাদের সকল সম্পর্ক এখানেই শেষ। এবার বাস্তবে আসা যাক। দোকান থেকে 1 পাতা ঘুমের বড়ি ও 2 প্যাকেট সিগারেট নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় গিয়ে একটা সিগারেট মুখে নিতেই কাশি শুরু হলো। কিন্তু কি করব, নীলাকে তো আমাকে ভুলে থাকতে হবে। আস্তে আস্তে ধোঁয়া উড়াচ্ছি, আর মনে হচ্ছে যেন কষ্টগুলো সিগারেটের ধোঁয়ার সাথে বিলীন হয়ে যাচ্ছে। জীবনে কোনোদিন সিগারেট হাত দিয়ে ছুঁয়ে দেখিনি, কিন্তু কেন জানি না আজ মনে হচ্ছে তুমি আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। একে একে সব শেষ করে 2টা ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে ওঠার চেষ্টা করছি, কিন্তু উঠতে পারছি না। কে যেন আমার হাত পা বেঁধে রেখেছে, এরকম মনে হচ্ছে। খুব কষ্ট করে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখি দুপুর 12টা বাজে। মোবাইলের কল লিস্ট গিয়ে নীলার নাম্বারে কিছু আমি ট্রাই করলাম, কিন্তু বারবার ফোন কেটে দিচ্ছে এবং কিছুক্ষণ পর ফোনটা বন্ধ করে রাখলো। আমি আর ফোন না দিয়ে নিজের মনটাকে বুঝিয়ে বললাম যে ও যদি অন্য কারোর সঙ্গে সুখে থাকে তবে আমি কেন পারবো না? আমি তোকে নিজের মন থেকে সত্যিকার অর্থেই ভালোবাসি। ও সুখে থাকলে আমার সুখে থাকা হবে। হয়তো মহান আল্লাহ তাআলা আমার ভাগ্যে রাখিনি, কিন্তু নীলা সারা জীবন আমার মনের কাঠগড়ায় আসামি হয়ে থাকবে। নিজের মনকে বুঝ দিচ্ছি, আর চোখ দিয়ে অজর ঝর্ণা বয়ে চলেছে। এর থামার কোনো নামগন্ধই নেই। তখন মনে পড়ল রাতের কথা, যে রাতে সিগারেটের ধোঁয়ার সাথে আমার কষ্ট কিছুটা হলেও কমেছিল। তাই সিগারেট আনার জন্য যেই বাইরে বের হতে যাব, ঠিক তখনই দরজা খুলেই দেখি আমার চাচা বাইরে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি এখন কি করছেন? আমি বেঁচে আছি কিনা মরে গেছি তা দেখতে এসেছেন, নাকি মরিনি জন্য মারতে এসেছেন? বাবারে, আমাকে ক্ষমা করে দে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাই তোর বাবার যত সম্পত্তি ছিল সব আমি তোর নামে করে দিয়েছি। তুই আমাকে ক্ষমা করে দে বাবা। এ কথা বলবে যে চাচা আমার পা ধরতে যাবে? ছি ছি, কি করছেন চাচা? আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, সেটাই বড় কথা। হ্যাঁ রে বাবা, আমি তোর সঙ্গে খুব বড় অন্যায় করেছি, যার জন্য হয়তো মহান আল্লাহ তাআলা আমাকে এত বড় শাস্তি দিয়েছেন। কি হয়েছে আপনার চাচা? তোর বাবার সকল সম্পত্তি আমি চালাকি করে নিয়ে সেদিন তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি। কিছুদিন পরে জানতে পারি যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে। আমি আর এই পৃথিবীতে কিছুদিনের জন্য অতিথি মাত্র। না চাচা, আমি আপনার কোনো কিচ্ছু হতে দিব না। আমি আপনাকে দরকার পড়লে সারা পৃথিবীর ভালো ভালো ডাক্তার নিয়ে সে অপারেশন করাবো, তবু আমি আপনাকে মরতে দেব না। আমার হাতে আর সেই সময় নেই। চল, তোকে তোর সম্পত্তি সকল দায় দায়িত্ব দিয়ে আমি শান্তিতে মরতে চাই। আপনি এসব কথা বলবেন না প্লিজ। ঠিক আছে, বলবো না, চল। তারপর আর কোনো কিছু না বলে বাইরে বের হয়ে দেখি আমার সবচেয়ে প্রিয় গাড়ি। তারপর গাড়ির ভিতরে গিয়ে আমি আর চাচা বসলাম, আর গাড়ি তার আপন গতিতে ছুটতে শুরু করলো। আর হ্যাঁ, আপনার তো বলাই হয়নি, আমি গরিব না। আসলে আমার বাবা ছিল বাংলাদেশের একজন টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। আসলে আমার বাবার অ্যাক্সিডেন্টের পর সকল সম্পত্তি আমার চাচা আত্মসাৎ করে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর আপনারা সবই জানেন আমার জীবন যুদ্ধ সম্পর্কে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গন্তব্যস্থানে পৌঁছে গেছি। চাচা নামেন।
হ্যাঁ। গাড়ি থেকে নেমে আমি আর চাচা আমাদের ফ্যাক্টরির দিকে এগিয়ে চললাম। তখন কিছু শ্রমিক আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যে আমি যেন কোনো অজানা গ্রহের প্রাণী। ওর দিকে তোমাদের এভাবে তাকিয়ে থাকার প্রয়োজন নেই। আজ থেকে এই এসকেভি গ্রুপের একমাত্র উত্তরাধিকারী হচ্ছে মোহাম্মদ হৃদয় আহমেদ। আর আমি ঘোষণা করলাম আজ থেকে হৃদয় হচ্ছে তোমাদের নতুন এমডি। চাচার কথা শুনে সকল শ্রমিকরা আমাকে হাততালি দিয়ে স্বাগতম জানালো। যে আমি চাচার পা ধরে সালাম করতে যাব, ঠিক তখনই চাচা মাথা ঘুরে পড়ে যায়। চাচা কি হলো, আপনি কথা বলছেন না কেন? তারপর দুইজন মিলে ধরাধরি করে চাচাকে হসপিটালে নিয়ে আসলাম। চাচাকে দেখে ডাক্তার যা বলল তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। দেখুন মিস্টার হৃদয়, আপনার চাচার অনেক দিন থেকে ব্লাড ক্যান্সার। আপনাদের হাতে আর কোনো সময় নেই, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর হ্যাঁ, ওনার জ্ঞান ফিরেছে, আপনার সাথে তিনি কথা বলতে চান। আমি আর দেরি না করে দৌড়ে চাচার কেবিনের দিকে চলে গেলাম। আমাকে দেখে চাচা বলতে শুরু করলো, বাবারে, আমি জানি আমি আর বেশি সময় নেই, তোর হাতে আমি সব দায়িত্ব তুলে দিয়ে গেলাম। তারপরে দেখি বাবারে, আমি জানি আমার আর সময় বেশি নেই। হয়তো আমি তোর সাথে অনেক অন্যায় করেছিলাম, কিন্তু তুই আমাকে ক্ষমা না করলে কেউ আমাকে ক্ষমা করতে পারবে না। তোর বাবা খুব ভালো মানুষ ছিলেন, আমি যে তার বন্ধু ছিলাম সেটা সে কোনোদিনই মনে করেননি, বরং আমাকে তার নিজের ভাইয়ের মতো দেখত। মৃত্যুর সময় তোর কাছে একটাই অনুরোধ, তুই আমাকে ক্ষমা করে দে। চাচার কথা শুনে কেন জানি না আমার খুব কষ্ট হচ্ছে। সে হয়তো আমার সাথে অন্যায় করেছিল, কিন্তু সে তো তার ভুল বুঝতে পেরেছে। আমার উত্তর দেওয়া দেরি দেখে চাচা আবার বলতে লাগলো, কিরে, কি হলো, কিছু বলছিস না কেন? চাচা, এ আপনি কি বলছেন? সন্তানের কাছে কি পিতা কোনো দোষ করতে পারে? যদিও আপনি আমার বাবার বন্ধু ছিলেন, কিন্তু আমি সব সময় আপনাকে আমার নিজের চাচা মনে করতাম। আমার কথা শেষ হতে না হতেই পেছন থেকে কে যেন আব্বু বলে চিৎকার করে উঠল। পেছনে তাকিয়ে তো আমি অবাক। পেছনে তাকিয়ে দেখি একটা মিষ্টি পরীর মতো মেয়ে দাঁড়িয়ে আছে। আসলে ওর নাম হচ্ছে জান্নাত, চাচার একমাত্র আদরের মেয়ে। ছোটবেলায় ওর মা মারা যাওয়ার পর সে বিদেশে যাওয়ার কারণে অনেক দিন দেখা হয়নি। জান্নাত চাচাকে দেখে বলতে শুরু করলো, আপু তোমার কি হয়েছে? তুমি এভাবে শুয়ে আছো কেন? মারে, কারো বাবা মা চিরকাল বেঁচে থাকে না। তোর মা মারা যাওয়ার পর তোকে আমি অনেক কষ্ট করে কোলে পিঠে মানুষ করেছি। বাবা হৃদয়, তোর কাছে আমার একটাই অনুরোধ, আমি মারা যাওয়ার পর আমার মেয়েকেই দেখে রাখবি। কথা দে, ওর চোখে কোনোদিনও পানি আসতে দিবি না। কথা দিলাম চাচা। অন্যদিকে জান্নাত কোনো কিছু না বলে শুধু কান্না করছে। বাবা হৃদয়, আমি আর তোর বাবা তোদের ছোটবেলা থেকেই বিয়ে ঠিক করে রেখেছিলাম, কিন্তু এখন তো আর বেঁচে থাকবো না, তাই জান্নাতকে আমি তোর হাতে তুলে দিলাম। চাচা এই কথা বলতে না বলতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমি ডাক্তারকে ডাক দিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। চাচার মৃত্যুর খবর শুনে আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। না চাইতেও চোখ দিয়ে পানি ধরে রাখতে পারছি না। আর অন্যদিকে তো জান্নাতকে কোনোভাবে সামলানো যাচ্ছে না। তারপরে চাচার জানাজা করে দাফন সম্পন্ন করে বাসার দিকে চললাম। পথে আজান হওয়ার কারণে নামাজ পড়ে বাড়িতে গিয়ে দেখি জান্নাত এখনও কান্না করছে। আমি গিয়ে জান্নাতের কাঁধের উপর হাত রাখতেই জান্নাত চমকে ওঠে। তারপর আমি বলতে শুরু করলাম, কারো বাবা আবার কারো মা, অথবা কারো বাবা মাকে একসাথে নিয়ে মহান আল্লাহ তাদের পরীক্ষা করেন। তোমাকে কিছু বলে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই, তবুও বলছি, যে চলে গেছে তার জন্য কান্না করে লাভ নেই। তোমার চোখের পানি তার কাছে পৌঁছাবে না, বরং তুমি যদি নামাজ আদায় করে তার জন্য দোয়া করো তবে তার আত্মা শান্তি পাবে। আজান হয়ে গেছে, অজু করে নামাজ আদায় করে নাও। আমার কথাগুলো শুনে জান্নাত মন দিয়ে কি যেন চিন্তা করলো। তারপর চোখ দুটো কোনো রকম মুছে বাথরুমে চলে গেল, হয়তো অজু করতে। কিছুক্ষণ পর দেখি জান্নাত একটি জায়নামাজ নিয়ে মাটিতে বিছিয়ে নামাজ পড়তে শুরু করলো। আর এদিকে আমি নীলার কথা প্রায় ভুলেই গেছি। ওর কথা মনে পড়লে মনটা খুব খারাপ হয়ে যায়, কিন্তু আমার মনে হয় নীলা আমার দুঃস্বপ্ন ছিল, যে স্বপ্নগুলো পূরণ না হওয়ায় ভালো। আমার ভাবনায় ছেদ ঘটিয়ে জান্নাত বলল, আমার না খুব ক্ষুধা পেয়েছে। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য খাবার ব্যবস্থা করছি। আমার ফোনটা বের করে দেখি রাত 12টা বাজে। এখন খাবার কোথায় পাবো? তাই নিজেই খাবার তৈরি করার জন্য রান্নাঘরে গেলাম। আসলে আগে নিজের খাবার আমি নিজেই তৈরি করতাম, তাই আমার খাবার তৈরি করতে কোনো সমস্যা হয় না। কোনো রকম কিছু খাবার বানিয়ে টেবিলে রেখে জান্নাতকে ডাকতে এসে দেখি জান্নাত ঘুমাচ্ছে। এ অবস্থায় যে জান্নাতকে কত সুন্দর লাগছে
তা আপনাদের বলে বোঝাতে পারবো না। ওকে এত সুন্দর লাগছে যেন জান্নাত থেকে নেমে আসা কোনো অপসরই আমার সামনে ঘুমিয়ে আছে। 4 বছর নীলার সাথে রিলেশনে থাকার পরও ওকে দেখে যে ফিলিংস না হয়, জান্নাতকে দেখে তার থেকে বেশি ফিলিংস হয়। হয়তো মহান আল্লাহ তাআলা নীলাকে নয়, তার দিকে যতই তাকিয়ে থাকি ততই যেন নেশার মতন ঘোর লেগে যায়। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ওর ঠোঁট, যা আমাকে চুম্বকের মতো আকর্ষণ করে। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে সকাল হয়ে গেছে তা আমি কল্পনা করতে পারিনি। জান্নাত ওঠার আগে অজু করে ফজরের নামাজ আদায় করলাম। তারপর রান্নাঘরে গিয়ে নিজের সাধ্যমতো রান্না তৈরি করলাম। খাবারগুলো টেবিলে রাখতেই দেখি জান্নাত আমার দিকে খুব করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কি ব্যাপার, ঘুম কেমন হলো? এসব খাবার তৈরি করেছি, খেয়ে নাও। আপনি শুধু শুধু আমার জন্য এত কষ্ট করছেন। শুধু শুধু মানে? শুধু শুধু নয়তো কি? আমি একটা মেয়ে, যেখানে আমার খাবার তৈরি করার কথা সেখানে আপনি। আর বলতে দিলাম না। ওই আপনি কি, হ্যাঁ তুমি বলে ডাকা যায় না? আর হ্যাঁ, তোমাকে রান্না করতে হবে না, এখন আসো খেয়ে নাও, আমার আবার অফিসে যেতে হবে। আমার ধমক শুনে জান্নাত আর কিছু না বলে চুপচাপ বসে পড়ল, কিন্তু খাচ্ছে না। কি ব্যাপার, খাচ্ছ না কেন? আমার এই কথা বলতেই জান্নাতের চোখের দিকে তাকিয়ে দেখি জান্নাত কান্না করছে। এই তুমি কান্না করছো কেন? খাবার পছন্দ হয়নি? না, সেটা না, আব্বুর কথা খুব মনে পড়ছে। আব্বু আমাকে সব সময় খাইয়ে দিত, এখন তো আর তিনি নেই, তাই খাবার সময় তার কথা খুব মনে পড়ছে। ও এই ব্যাপার, এদিকে এসো, আমি খাইয়ে দিচ্ছি। না না, আপনাকে কষ্ট করতে হবে না। আপনি কি অফিসে যান? তোমাকে না বললাম আমাকে তুমি করে বলতে? আর হ্যাঁ, আমি যা বলেছি তাই, আমার কথার উপর কোনো কথা নাই। আমার ধমক সঙ্গে জান্নাত ছোট বাচ্চার মতো আমার দিকে একটু এগিয়ে বসলো, আর আমিও ছোট ছোট লোকমা করে ওর মুখে খাবার তুলে দিতে থাকলাম। আসলে আমি চাচ্ছিলাম যে জান্নাত খাইয়ে দেই, কিন্তু একথা বলতে সাহসে ওঠেনি। কিন্তু জান্নাত যখন বলল তখন মেঘনা চাইতে বৃষ্টির মতো হলো। আমি 12 পর্বে বলেছিলাম যে জান্নাত মা মরার পর বিদেশ চলে যায়। আর আপনারা তো জানেন যে আমার বাবা মার অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওদের সাথে কোনো যোগাযোগ হয়নি। তারপর চাচার মৃত্যুর সময় হসপিটালে জান্নাতের সাথে আমার দেখা হয়। 13 পর্বে আমি লিখেছিলাম যেখানে জান্নাত বলেছিল আমার বাবা আমাকে সব সময় খাইয়ে দিত বলে কথা, তার কথা খুব মনে পড়ছে। এক পাঠক ভাই প্রশ্ন করেছিল যে জান্নাত তো বিদেশে ছিল, কিন্তু তার বাবার তো আর বিদেশে ছিল না, কিভাবে জান্নাতকে তার বাবা সব সময় খাইয়ে দিত? আসলে এই বিষয়ে আমি বলবো, বাবা মা হচ্ছে বেঁচে থাকার জন্য সন্তানের দ্বিতীয় অক্সিজেন। তাদের আদরের কোনো তুলনা হয় না। আর যখন তাদের মধ্যে যে কোনো একজন না ফেরার দেশে পাড়ি জমান, তখন তাদের স্মৃতিগুলো সব সময় মনে পড়তে থাকে। এখানেও তাই হয়েছে। যখন জান্নাত তার বাবার কাছে থাকতো তখন সব সময় তার বাবা তাকে খাইয়ে দিত। এজন্য তার বাবার মৃত্যুর পর খাবার টেবিলে গিয়ে তার বাবার কথা মনে পড়েছে। আশা করি সবাই এই বিষয়টা বুঝেছেন। এতক্ষণ গল্প অন্য টপিকে আনার জন্য দুঃখিত। এবার চলুন গল্প করা যাক। আমি জান্নাতকে খাইয়ে দিচ্ছি, আর জান্নাত খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। ওর মুখে কি যে মায়া, শুধু মন চাই যে সারাদিন শুধু ওর মুখের দিকে তাকিয়ে থাকি। তারপর খাওয়া দাওয়া শেষ করে অফিসের দিকে চললাম। যদিও অফিসের পুরাতন কর্মচারীরা প্রায় সবাই আমাকে চিনে, তবুও নিজেকে এক নতুন আঙ্গিকে তৈরি করলাম। তারপর জান্নাতের আচ্ছা থেকে বিদায় নিয়ে অফিসের দিকে রওনা হলাম। গাড়িটা নিয়ে অফিসের সামনে গিয়ে আমি অবাক। আসলে অফিসের গেটের সামনে গিয়ে হর্ন দেওয়ার সাথে সাথে দারোয়ান দরজা খুলে দেয়। আমি ভিতরে তাকাতেই দেখি অফিসের সকল স্টাফের ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, আর অফিসটাও খুব ভালো করে সাজানো হয়েছে। গাড়ি থেকে নামতেই সবাই ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। সবার সাথে শুভেচ্ছা বিনিময় শেষে আমি আমার কেবিনে ঢুকতেই আগের সব কিছু মনে পড়তে শুরু করলো। আসলে এই কোম্পানিটা আমার আব্বু খুব যত্ন করে সাজিয়েছিলেন, কিন্তু আব্বু আম্মুর অ্যাক্সিডেন্টের পর চাচা মানে জান্নাতের আব্বু নকল কাগজ দেখিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর সব ঘটনা তো আপনারা সবাই জানেনই। এসব ঘটনা মনে পড়তেই নিজের অজান্তেই চোখের কোণ বেয়ে পানি পড়ছে। শুরু করলো ম্যানেজারের কথায় আবার বাস্তবে ফিরে এলাম। বাবা হৃদয়, আমি জানতাম তুমি আসবেই। এই এইচকেবি ইন্ডাস্ট্রিজ তোমার আব্বু নিজ হাতে গড়ে রেখে গেছেন, আর সেটা অন্য কেউ অন্যায়ভাবে দখল করবে, সেটা মহান আল্লাহ তাআলা কোনোদিন মেনে নেবেন না। আসলে আঙ্কেল, মানুষের কপালে মহান আল্লাহ তাআলা তার জন্মের সময় সব কিছু লিখে দেন। আমার কপালে যা লিখেছিলেন তাই হয়েছে। আসলে আগের কথাগুলো মনে করে আর কষ্ট বাড়াতে চাই না। যা হবার তা হবেই। আপনারা সবাই আমার পাশে থাকলে এবং আমার জন্য মন ভরে দোয়া করলে আমার কাছে কোনো কাজই কঠিন মনে হবে না। আসলে আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই কথাগুলো বললাম।
তুমি আমার পরীক্ষায় ফুল নম্বর পেয়েছো। তুমি কোম্পানির বস হওয়ার যোগ্যতা রাখো। এ কথা বলে ম্যানেজার চলে গেল আর আমি আমার নিজের মতো কাজ করতে থাকলাম। সারাদিন কাজ শেষে বাড়ি থেকে রওনা হলাম। আসলে আজ প্রথম দিন ছিল, তাই কাজ বুঝতে বুঝতে দিন পার হয়ে গেছে। হঠাৎই রাস্তার পাশে লক্ষ্য করে দেখি দুইজন বাচ্চা ছেলে রাস্তার পাশে শুয়ে কাতরাচ্ছে। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে পানির বোতলটা বের করে নিয়ে তাদের সামনে গিয়ে বলি, কি ব্যাপার, তোমরা এভাবে শুয়ে আছো কেন? নাও পানি খাও। দুজনে পাগলের মতো পানি খেতে থাকলো। তোমাদের নাম কি আর কেন এভাবে রাস্তার পাশে শুয়ে আছো? আমার নাম ইয়াসিন আর ওর নাম আকিবুল। আজকে প্রয়োজনের তুলনায় কম ভিক্ষা করার জন্য আমাদের বাহির কইরা দিয়েছে। কি, তোমাদের দিয়ে ভিক্ষা করানো হয়? স্যার, যেদিন ভিক্ষা কম পায় সেদিন খাবার দেয় না, রাইতে থাকতেও দেয় না। ওই এতিমখানায় যে দেখাশোনা করে ওই লোকটি অনেক খারাপ। ওদের কথা শুনে যতটুকু বুঝলাম ওরা এতিমখানায় থাকে। কি বলছো তোমরা? তোমরা যে এতিমখানায় থাকো তার নাম কি? না স্যার, কইতে পারবো না। ওরা জানলে পরে আমাদের খুব মারবে। তোমরা এটা নিয়ে চিন্তা করো না, তোমরা শুধু ওই এতিমখানার নামটা বলো, তোমাদের কথা কেউ জানতে পারবে না। ঠিক আছে স্যার, কইতাছি। তারপর ওরা যা বলল তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আমরা যে এতিমখানায় থাকি তার নাম হচ্ছে এইচ.কে.বি. আহমেদ শিশু সদন। ওদের মুখ থেকে এই এতিমখানার নামটা শুনে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। কারণ হচ্ছে এই এতিমখানাটা আমার আব্বু প্রতিষ্ঠা করেছিল এবং যাদের দায়িত্ব দিয়েছিল তারা যে এরকম কাজ করবে তা আমার ধারণা ছিল না। কি বলছো তোমরা? চলো আমার সাথে, দেখি কে তোমাদের দিয়ে ভিক্ষা করায়, আজ তাকে উচিত শিক্ষা দিব। না স্যার, আমরা যেতে পারবো না। ওরা যদি জানে আমরা আপনাকে সব বলেছি তাহলে আমাদেরকে আর খেতে দেবে না, থাকতেও দেবে না এখানে। তোমরা কোনো চিন্তা করো না, দেখো আমি কি করি। ওরা থাকে সেখানে নাকি তোমরা সেখানে থাকো সেটা পরে দেখবে। এই কথা বলে আকিবুল এবং ইয়াসিনকে গাড়িতে তুলে এতিমখানার দিকে চললাম। অন্যদিকে জান্নাত বসে বসে শুধু হৃদয়ের কথা ভাবছে। সে সকলের কথাগুলো মনে করে একা একাই মিটিমিটি হাসছে যে সকালে তাকে হৃদয় কত পরম যত্নে খাইয়ে দিয়েছে। হৃদয় আসছে না দেখে সে বারবার ফোনটা হাতে নিয়ে হৃদয়কে ফোন করার কল্পনা করে, কিন্তু কোনো এক অজানা টানে সে কল দিতে পারে না। সে মনে মনে বলছে, কি ব্যাপার, এখনো হৃদয় আসছে না কেন? ওকে ছাড়া তো আমার ভালো লাগছে না। তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেললাম? না না, এ কি ভাবছি আমি। এসব নিয়ে চিন্তা করতে থাকে জান্নাত। এসব নিয়ে যেন ওর দ্বিধাদ্বন্দ্বের শেষ নেই। অপরদিকে হৃদয়, ইয়াসিন এবং আকিবুলকে সাথে নিয়ে এতিমখানার সামনে চলে আসি। তোমাদের কি বলেছে মনে আছে তো? হ্যাঁ স্যার, খুব ভালো করে মনে আছে। তাহলে তোমরা যাও, আমি যা বলেছি তাই করো। তারপর ওরা আমার কথা অনুযায়ী এতিমখানার ভেতরে চলে গেলে এতিমখানা খাদেম বলতে শুরু করলো, কিরে, তোদের সাহস তো কম না? আমি তোদের বের করে দেওয়া সত্ত্বেও তোরা কার হুকুমে এখানে এসেছিস? আমি পেছন থেকে বলে উঠলাম, আমার হুকুমে। এই, তুই হুকুম দেওয়ার কে? রুবেল, লাঠিটা নিয়ে আয় তো, আজ ওকে বুঝিয়ে দেবো যে আমার উপর হুকুমদারি করার ফল কি। আমি কিছুক্ষণ ওদের সামনেই জোরে জোরে হাসলাম এবং বললাম, কি তোরা আমাকে মারবি? এই এইচ.কে.বি. আহমেদকে মারবি? তোদের তো সাহসের প্রশংসা করতে হয়। আমার মুখ থেকে এইচ.কে.বি. আহমেদ শুনে সবাই চমকে যায়। স্যার, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। এরকম কাজ আমি আর জীবনেও করব না। তোদের ভুল ক্ষমার অযোগ্য। আমার আব্বু এই এতিম ছেলেদের দেখাশোনার জন্য তোকে নিযুক্ত করেছিল, কিন্তু তুই তাদের দিয়ে ভিক্ষা করাস। আমার কথা বলা শেষ হতে না হতেই পুলিশ আসে। ওকে এমন শাস্তি দিবেন যাতে সারা জীবন মনে রাখে। আপনি কোনো চিন্তা করবেন না। এই কথা বলে পুলিশ খাদেমকে ধরে নিয়ে যায়। কাল থেকে তোমাদের নতুন খাদেম আসবে। আর হ্যাঁ, আমি তোমাদের প্রতি সপ্তাহে এসে দেখে যাব। ঠিক আছে, আর আপনাকে অনেক ধন্যবাদ। আর আমি এতিমখানা সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে চললাম। যাওয়ার সময় জান্নাতের জন্য কিছু আইসক্রিম নিলাম। বাসায় গিয়ে কলিং বেল চাপ দেওয়ার সাথেই দেখি জান্নাত দরজা খুলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি ব্যাপার, কান্না করছো কেন? কিছু না বললে কান্নার গতি আরো বাড়িয়ে দেয়। আরে কি হয়েছে বলবে তো নাকি? অফিস থেকে ফিরতে কি এত লেট হয়? আমার চিন্তা হয় না বুঝি? আমার জন্য এত চিন্তা হয় বুঝি? আমি তোমার কে যে আমার জন্য চিন্তা করবে? জান্নাত আমার কথা শুনে লজ্জামাখা কণ্ঠে বলল, জানি না। তাই নাকি? তাহলে কালকে থেকে আরো দেরিতে আসবো, তুমি ঘুমিয়ে পড়ো।
আমার কাছে এক্সট্রা চাবি আছে, সেটা দিয়ে ভিতরে চলে আসবো। আর হ্যাঁ, কালকে আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। কালকে দেরি করে আসলে তোর পা ভেঙে হাতে ধরিয়ে দেব। ও মা, তুমি কি জান্নাত নাকি জান্নাত রূপে কোনো ডাইনি? কি? আমাকে ডাইনি ডাকা? আজকে তোমাকে মজা দেখাচ্ছি, তোমার ঘাড় মটকাবো আমি। এই কথা বলে যে জান্নাত আমাকে ধরতে আসবে, ঠিক তখনই জান্নাতকে কোলে তুলে নেই। এই, আমাকে কোল থেকে নামা। চমকে উঠে মনে মনে বললাম, কি মেরে বাবা, যেখানে আপনি ছাড়া কথা বলে না সেই মেয়ে তুই করে বলছে। মনে হয় আসলেই ভূতে ধরেছে। কি হলো, নামাচ্ছিস না কেন? না, আমি নামাবো না। নামালে যদি তুমি আমাকে মারো? তাহলে কি মার খাওয়ার ভয়ে সারা জীবন এভাবে কোলে তুলে রাখবে নাকি? এই তোমার হয়েছেটা কি? হ্যাঁ, একবার তুই আবার তুমি। আমার জিনিস আমি যা ইচ্ছা তাই করব, তা তুমি বলার কি? তোমার জিনিস মানে? হ্যাঁ, আমারই তো জিনিস। আমি তোমাকে দুদিনেই অনেক ভালোবেসে ফেলেছি। তুমি কি হবে আমার পথ চলার সাথী? রাখবে কি সারা জীবন তোমার কাছে বাঁধি? কথা শোনার জন্যই তো আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এখন তোমাকে আমার কোল থেকে নামতে হবে। তোমার ওজন আমার হাত পুরাই শেষ। কি? আমার ওজন অনেক? তুই বলতে চাস আমি মোটা? এই, তুই আমাকে নামা, না হলে আমি তোকে তোর কোল থেকেই ঘাড় মটকাবো। কি মেরে বাবা, সেকেন্ডেই গিরগিটির মতো রং বদলায় না? জানো, তুমি তো খুবই পাতলা। তুমি এভাবে সারা রাত থাকো, আমি কিছুই বলবো না। হ্যাঁ, এটাই তোমার শাস্তি, সারা রাত আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবে। আসলে হয়েছে কি জানো, দুপুরে তুমি খেয়েছো কি না না খেয়েছো এই কথা মনে করে দুপুরেও খাইনি, যাতে রাতে তুমি আমাকে খাইয়ে দাও সেজন্য। কি? তুমি দুপুরে খাওনি? মনে মনে বললাম, তাহলে প্ল্যানটা কাজে দিয়েছে। না, তোমার কথা চিন্তা করে খাইনি। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, জীবনের থেকেও বেশি। তাই নাকি? তাহলে আমাকে ওইভাবেই রান্নাঘরে নিয়ে যাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, কিন্তু কোল থেকে নামানোর চেষ্টাও করবে না। কিন্তু? কোনো কিন্তু নয়, যা বলছে তাই হবে। আর হ্যাঁ, আমিও দুপুরে খাইনি। জানো, আমার শাস্তিটা কি কোনোভাবে কমিয়ে দেওয়া যায় না? তোমার শাস্তি আমি কমিয়ে দিব যদি তুমি আমাকে খাইয়ে দাও। শেয়ার বলতে আমি তোমার কথাই রাজি। ঠিক আছে, এখন আমাকে নামিয়ে দাও। যাক বাবা, অবশেষে ডাইনিটার হাত থেকে বাঁচলাম। তুমি কি আমার নামে কিছু বললা? না, আমি আবার তোমার নামে কি বলবো? না বললেই ভালো। এখন চলো, তুমি টেবিলে বসো, আমি খাবার নিয়ে আসছি। এই কথা বলে জান্নাত খাবার আনতে রান্নাঘরে চলে গেল। আর আমি ভাবছি কি থেকে কি হয়ে গেল। আসলে বাস্তবতা অনেক কঠিন, মুহূর্তের মধ্যে রং পরিবর্তন হয়। এসব ভাবছি, তখন জান্নাত খাবার এনে। কোথায় হারিয়ে গেলে? না, আসলে ভাবছি বাস্তবতা অনেক কঠিন, তাই না? এখন আর ওসব নিয়ে ভাবতে হবে না, আমার অনেক ক্ষুধা পেয়েছে, খাইয়ে দাও। আমি বলে টেবিলের দিকে তাকিয়ে অবাক। টেবিলের উপর তাকিয়ে দেখি বাহারি রকমের তরকারি এবং বাহারি রকমের পিঠা সহ আরো অনেক কিছু। হলো শর্তের কথা কি ভুলে গেলে নাকি? এগুলো এত সব কে রান্না করলো? কেন, আমি বিদেশে যখন খালার বাসায় ছিলাম তখন খালার কাছ থেকে এসব রান্না শিখেছি। আমি আর কিছু না বলে জান্নাতকে খাইয়ে দিতে লাগলাম। জান্নাত তো আমাকে খাইয়ে দিচ্ছে। বিশ্বাস করেন পাঠক ভাইরা, খাবারগুলো অনেক টেস্ট হয়েছে। যদি আপনারা খেয়ে দেখতেন তাহলে বুঝতেন। এই, তুমি কার কথা বলছো? না, মানে কারোর সাথে না, তুমি খাও। তুমিও নাও। তারপর খাওয়া দাওয়া শেষ করে জান্নাতকে বললাম, যাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কাল তোমাকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব। চলো। এ কথা বলে আমি আমার রুমে চলে গেলাম, আর জান্নাত জান্নাতের রুমে। কিছুক্ষণ পর, হৃদয়, দরজা খোলো। কি হয়েছে? এভাবে দরজা ধাক্কাধাক্কি করছো কেন? তুমি তাড়াতাড়ি দরজা খোলো, আমি খুব ভয় পাচ্ছি। আমি গিয়ে আমার রুমের দরজা খুলতেই জান্নাত বলতে শুরু করলো, আমার খুব ভয় করছে একা একা থাকতে। ভয়? কিসের ভয়? বাইরে বৃষ্টি হচ্ছে, খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, এই জন্য খুব ভয় করছে। আমি আজকে তোমার সাথে থাকবো। কি, আমার সাথে? এই কথা বললে জান্নাত আমার বিছানায় শুয়ে পড়লো। এ কি, তুমি আমার বিছানায় শুয়ে পড়লে? আমি কোথায় ঘুমাবো? কেন, তোমার পাশে? না, আমি এটা পারবো না। কেন? তুমি একটা মেয়ে, তোমার সাথে আমার বিয়ে হয়নি। যদি কিছু হয় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। মাঝখানে একটা গোলবালিশ দিয়ে। নাও, এবার শুয়ে পড়ো,
মাঝখানে কোলবালিশ রাখলাম, এখন মনে করবে যে তোমার পাশে কেউ নেই। আমি আর কিছু না বলে শুয়ে পড়লাম। মাঝরাতে আমার মনে হচ্ছে কে যেন আষ্টে পৃষ্ঠে আমাকে জড়িয়ে ধরে আছে। চোখ খুলে দেখি জান্নাত কোলবালিশ ছেড়ে আমাকে ধরে আছে। ওকে এভাবে দেখে আমার নিঃশ্বাসটা ক্রমশ ভারী হচ্ছে। নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলছি। কেমন যেন নেশার মতো লাগছে। ওর চুলের ঘ্রাণে মাতালের মতো মনে হচ্ছে। ওর ঠোঁট দুটো আমাকে চুম্বকের মতো আকর্ষণ করছে। আমি আর কিছু চিন্তা না করে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। জান্নাত জেগে উঠে নিজেকে আমার উপর আবিষ্কার করে এবং অনুভব করে যে আমি তার ঠোঁটে কিস করছি। জান্নাত নিজেও দিশেহারা হয়ে পড়ে। তারপর জান্নাত রেসপন্স দিতে শুরু করে। জান্নাতের রেসপন্স পেয়ে আমি আরও পাগলের মতো হয়ে যাই, কিন্তু পরক্ষণে আমি জান্নাতকে ছেড়ে দেই এবং অন্য রুমে চলে যাই। কারণ আমি চাই না ভালোবাসা নামক কোনো পবিত্র বন্ধনে কুৎসিত ছায়া পড়ুক। আমি জান্নাতকে ভালোবাসি। আজ যদি নিজের পাগলামির বশে জান্নাতের সাথে কোনো খারাপ কিছু করে বসতাম, তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না। প্রিয় পাঠক ভাই ও বোনেরা, আপনাদেরকে বলছি, ভালোবাসা হচ্ছে একটা পবিত্র বন্ধন। সেখানে মানুষ অনেক কিছু করে বসে, কিন্তু এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম। আসুন আমরা হারাম কাজ থেকে বিরত থাকি। নিজেকে আজ কেমন যেন অপরাধীর মতো মনে হচ্ছে। বারবার শুধু একই কথা মনে পড়ছে যে আমি এখনই কি করতে যাচ্ছিলাম। অন্যদিকে জান্নাতও এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, কারণ এক্ষুনি কি হতে চলেছিল তার অজানা। সে ও হৃদয়কে অনেক ভালোবাসে, কিন্তু সে এতক্ষণে এটা বুঝে গেছে যে হৃদয় কেন উঠে অন্য রুমে চলে গেছে। এটার জন্য সে হৃদয়কে না, বরং তাকে দোষারোপ করছে। হৃদয় এবং জান্নাত দুজনেই নিজেদেরকে দোষারোপ করছে। তারা এ ব্যাপারে দুজনেই অনুতপ্ত। এসব ভাবতে ভাবতেই সকাল হয়ে যায়। হৃদয় চিন্তা করে সে আজকে জান্নাতকে বিয়ে করবে, তাই সে তার পিএ অন্তর সাহেবকে ফোন দেয়। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অন্তর সাহেব, আপনার কাছে একটা বিশেষ সাহায্যের জন্য ফোন দিলাম। স্যার, এভাবে বলবেন না, আপনি নির্দ্বিধায় বলুন আমি আপনার জন্য কি করতে পারি। তারপর আমি অন্তরকে আমার এবং জান্নাতের বিয়ের কথা বললাম এবং তাকে সকল কাজ বুঝিয়ে দিলাম। জি স্যার, আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি সময় মতো সব কাজ করে রেখে দেবো। অন্তর কল কেটে দেওয়ার পর আমার বন্ধু সোহানকে ফোন দিলাম। সোহান ফোন ধরতেই, হ্যালো, কে বলছেন? তোর দুলাভাই। চিনেছিস এখন? সরি, আপনি ভুল নম্বরে কল করছেন। আমার তো বোনই নেই, দুলাভাই আসবে কোথা থেকে? এ কথা বলে সোহান যেই ফোনটা কেটে দিতে যাবে, তখনই বললাম, আরে ভাই, আমি হৃদয়। এবার চিনেছিস তো নাকি? হৃদয়, তুই কোথায়? তোর ফোন বন্ধ কেন? আমি আপন হিমু তোকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। যেখানেই গেলি আমাদের তো বলে যেতে পারতি, তাই না? নীলা না হয় বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু আমরা তো আর করিনি। আসলে এটাই হয়তো সত্যিকারের বন্ধুত্ব। আসলে ভাই, সেদিন এমন পরিস্থিতি হয়েছিল যে তোদের বলার সময়টুকু পাইনি। কি এমন হয়েছিল যে আমাদের না বলেই তুই চলে গেলি? তাহলে শোন। তারপর আমি সেদিনের পর থেকে সব ঘটনা বলতে শুরু করলাম। চাচার কথা, জান্নাতের কথা সব বললাম। আর এটাও বললাম যে আজ আমার আর জান্নাতের বিয়ে, তাই আপন আর হিমুকে নিয়ে সোহান যেন কাজী অফিসে আমাদের জন্য অপেক্ষা করে। আরে দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, আমরা ঠিক সময় পৌঁছে যাব। ঠিক আছে বলে ফোনটা কেটে দিলাম। তারপর ফ্রেশ হয়ে যেই বাইরে যাব, ঠিক তখনই জান্নাত আমার সামনে এসে বলতে শুরু করলো, আসলে কালকে যে ঘটনাটা হয়েছে তার জন্য সরি। সরি তো আমার বলার কথা, কারণ আমি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারিনি। ঠিক আছে, আর সরি বলতে হবে না। রান্না শেষ হয়েছে, খেতে আসো। চলো। তারপর আমি আর জান্নাত খাওয়া শেষ করি। তুমি না বলেছিলে আজ আমাকে ঘুরতে নিয়ে যাবে? যাও, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। তুমিও রেডি হয়ে নাও। আর কিছু না বলে আমিও রেডি হয়ে নিলাম। কিন্তু জান্নাত এখন রেডি হয়ে শেষ করেনি। মেয়েদের যে রেডি হতে কত সময় লাগে তা তারাও জানে না। জান্নাত, তুমি এসো, আমি গাড়িতে বসলাম। হায়রে মেয়ে মানুষ, সাজতে কি এত সময় লাগে নাকি? এই তো এসে গেছি। আমি ওর দিকে তাকাতেই আবার ক্রাশ খেলাম, কারণ জান্নাত আজকে আমার পছন্দের নীল শাড়ি পরেছে, সাথে নীল চুড়ি, খোপায় ফুল, ঠিক যেন নীল পরি। আমি ওর থেকে চোখ ফেরাতে পারছি না। কে মিস্টার HKB আহমেদ? অমন করে কি দেখছেন? পরি দেখি। ও তাই নাকি? এখন চলুন, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ওঠো। আমি আর জান্নাত দুজনে মিলে প্রথমে কাজী অফিসে চললাম। কাজী অফিসের সামনে গাড়ি দাঁড় করাতেই জান্নাত প্রশ্ন করলো, এটা তো কাজী অফিস, এখানে কেন নিয়ে আসলে?
এখানে মানুষ কিসের জন্য আসে? ঠিক তখনই পেছন থেকে কে যেন জড়িয়ে ধরলো। পেছনে তাকিয়ে দেখি সে আর কেউ নয়, সে হচ্ছে হিমু। আমি হিমুকে কিছু বলতে যাব, তার আগে জান্নাত বলতে শুরু করলো, আই মেয়ে, তুমি বলা নেই কওয়া নেই ওকে জড়িয়ে ধরেছো। নিজের হবু বরকে জড়িয়ে ধরতে কি কিছু বলতে হয় নাকি? হবু বর মানে? হৃদয় ইনি আর কি বলছে? হৃদয় কি বলবে? আজকে আমাদের বিয়ে, তাই তো এখানে এসেছি। আর হৃদয় এই ঝগড়াটে মেয়েটা কে? ও হচ্ছে জান্নাত, চাচার মেয়ে। আমার মুখ থেকে এই কথা শুনে জান্নাত আর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারল না, সবার সামনে কান্না শুরু করে দিল। এদিকে আমি হিমুর কার্যকলাপ দেখে মনে মনে হাসছি। হৃদয়, ইনি কান্না করছে কেন? মনে হয় খুশিতে কান্না করে দিছে, তাই না জান্নাত? ওই, তুই আমার সাথে আর কথা বলবি না। এই কথা বলে যেই জান্নাত চলে আসতে যাবে, ঠিক তখনই আমি ওর হাত ধরে ফেললাম। ওই, হাত ছাড়, না হলে কিন্তু খুব খারাপ হবে। জান্নাতের কথা শুনে হিমু জোরে জোরে হাসতে শুরু করলো এবং হিমুর সাথে সাথে আমিও। আবার দাঁত বের করে হাসছিস কেন? হাত ছাড়বি নাকি চিৎকার করব? দোস্ত, ভাবি দেখি খুব রাগ করেছে, আজ তো তোকে শেষ করেই ফেলবে। হিমুর মুখ থেকে ভাবি নাম শুনে জান্নাত আশ্চর্য হয়ে তার চোখের পানি মুছে, হারামি সব দোষ তোর। মাথায় হালকা করে একটা চড় মেরে বললাম, আমি কি করব? ভাবলাম তোর হবু বউকে একটু জানানো যাক। তখনই পেছন থেকে আপন বলতে শুরু করলো, তুমি আবার ভাবিকে কে কি বললো? ভাবি কান্না করছে কেন? আপনারা এসব কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না। তোমার কিছু বুঝতে হবে না, ভেতরে আসো, সব নিজেই বুঝতে পারবে। আর হ্যাঁ, এ হচ্ছে আমার বন্ধু আপন, আর এতক্ষণ যে তোমার সাথে অভিনয় করলো সে হচ্ছে আপনার জিএফ হিমু। 1 মিনিট দাঁড়া। আবার কি হলো? আমি আপনের জিএফ না, আমি আপনের বউ। মানে হচ্ছে হিমু আমার বিয়ে করা বউ। বাবা মায়ের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। মানে কি রে, এখনো যাচ্ছিস না কেন? চলো। আরে ভাই, মন খারাপ করিস না, তোকে আমাদের বিয়ের জন্য ট্রিট দিমনে। থাক, লাগবে না। তারপর কাজী অফিসের ভেতরে গিয়ে বিয়ের সমস্ত কাজ শেষ করে আমি, জান্নাত, সোহান, আপন, হিমু আমরা সবাই মিলে এতিমখানার বাচ্চাদের জন্য কাপড় এবং খাবার কিনতে গেলাম। কাপড় এবং খাবার কিনে সেখান থেকে সোজা এতিমখানায় গেলাম। সেখানে গিয়ে তাদেরকে সব দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে জান্নাত তো পুরাই শক, কারণ অন্তর বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। কি হলো, সবাই ভেতরে চলো। এটা কি তোর বাসা? কেন? না, এমনিই বললাম আর কি। তারপর সবাই বাড়ির ভেতরে গিয়ে তো আরো অবাক, কারণ বাইরের চেয়ে ভেতরে আরো সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের ভাবনার ছেদ ঘটিয়ে অন্তর বলল, স্যার, আপনার কথা মতো সব কাজ কমপ্লিট। আপনি চাইলেই সবকিছু ঘুরে দেখতে পারেন। তার আর দরকার নেই, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, ধন্যবাদের প্রয়োজন নেই, এটা আমার দায়িত্ব। আর হ্যাঁ স্যার, ম্যাডামের জন্য পার্লার থেকে লোক এসেছে, ম্যাডামকে রুমে পাঠিয়ে দিন। এই কথা বলে অন্তর চলে গেল। দোস্ত, তোর ভাবিকে নিয়ে রুমে যা এবং আমার মনের মতো সাজিয়ে দিস। তুই কোনো চিন্তা করিস না। তারপরে হিমু জান্নাতকে নিয়ে রুমের ভেতরে চলে গেল। আমি, সোহান, আপন 3 বন্ধু মিলে অনেকদিন পর আড্ডা দিতে লাগলাম। ওদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে গভীর রাত হয়ে গেছে তা আমি কল্পনাও করতে পারিনি। তখনই হিমু এসে বলল, কি রে, তুই এখনো এখানে আড্ডা দিচ্ছিস কেন? ভাবি তোর জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছে, যা রুমের ভিতরে যা। বস, তাই কর। দোস্ত, আমার না খুব ভয় করছে। তুই আজকে জান্নাতের সাথে যা করেছিস, আজকে রুমে গেলে হয়তো আমাকে মেরেই ফেলবে। যা রুমে যা, বেঁচে থাকলে কাল দেখা হবে। বন্ধু, যাই রে, যদি থাকি বেঁচে আবার আসিব ফিরে বন্ধু তোদের মাঝে। বাহ বাহ, কি কবিতা বললেন। কবিতাকে সরো আর ওকে ধরো, ধরে বাসার ঘরে ঢুকে বাঁশ দিয়ে দাও। এ কথা বলে ওরা 3 জন মিলে আমাকে বাসের ঘর থুক্কু বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে গেল। আমি ভেতরে গিয়ে দেখি জান্নাত খাটের উপর বড় একটা ঘোমটা টেনে বসে আছে। আমি হালকা করে একটা কাশি দিতেই একটু নড়ে চড়ে উঠল। কিন্তু আমি তো শুনেছিলাম বাসর ঘরে বউ নাকি স্বামীর পা ছুঁয়ে সালাম করে, কিন্তু জান্নাত তো সালাম করবে দূরের কথা, কাছেই আসছে না। আমি আবার কাশি দিলাম। এবার জান্নাত নিজের ঘোমটাটা খানিক তুলে আমার দিকে আসতে লাগলো। ওর এদিকে আসা দেখে আমি তো ভয়ে শেষ, কিন্তু সব ভাবনার অবসান ঘটিয়ে জান্নাত আমাকে পায়ে হাত দিয়ে সালাম করলো এবং বলল, আসো, আমরা 2 রাকাত নফল নামাজের মাধ্যমে আমাদের বিবাহিত জীবনের সূচনা করি। চলো। তারপরে দুজনে ওযু করে এসে মহান আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলাম। কালকে যা করতে পারিনি আস্তা করে দেখাবো। তো না করলো কে? এ কথা বললে জান্নাত নিজেই আমার উপর ঝাঁপিয়ে পড়ল।
আর তারপরে কি হলো সব ইতিহাসের পাতায় লেখা আছে। সমাপ্ত।